গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, দত্তক। শকুন্তলা ওপরে উঠে নিজেদের বড় ঘরখানার মধ্যে এসে দাঁড়ালো একবার। কে জানে, এবার হয়তো এ ঘর ছেড়ে চলে যেতে হবে, তার দীর্ঘ 25 বছরের এই বাসস্থান ছেড়ে। কিছুই কোনোদিন পায়নি সে জীবনে, যাকে সত্যকারের পাওয়া বলে, যা কামনা করে মানুষ, তার কোনোটাই পায়নি। কোনো সাথী তার মেটেনি কোনো দিন। যেটাকে যখন অবলম্বন বলে ধরতে গেছে, দেখেছে আসলে সেটা কোনো নৌকো নয়, এমনকি কাষ্ঠখণ্ডও নয়, সামান্য তৃণখণ্ড মাত্র। অর্থাৎ তা বেশি করেই ডুবিয়েছে, আশ্রয় বা আশ্বাস দিতে পারেনি। এটা সে জেনেছে, মনে প্রাণে বিশ্বাস করে যে এ পৃথিবীতে কোনো কিছুই তার আপন নয়। শুধু এই দেহটাই এখনো আছে, একদিন সেটাও ছেড়ে চলে যেতে হবে। আর সে ঘটনাটা যত তাড়াতাড়ি ঘটে ততই ভালো। সে সব ছেড়ে গিয়ে একবার সৃষ্টিকর্তার মুখোমুখি দাঁড়াতে চায়, জানতে চায় যে কেন, কোন অধিকারে তাকে এমন সর্বপ্রকারে বঞ্চিত করবেন তিনি। কি শত্রুতা করেছে সে তার সঙ্গে? কিছুই তার নয়। সত্যকারের কোনো অধিকারই যখন নেই, তখন কোনো কিছুর উপরই মমতা রাখবে না সে। এই মন্ত্রই মনে মনে জপ করেছে সে দীর্ঘকাল। তবু এ ঘরখানা যে কখন তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এমন প্রিয় হয়ে উঠেছে, তা সে টেরও পায়নি। দীর্ঘ 25 বছর সে বাস করেছে এ ঘরে। 25 বছরের প্রতিটি রাত্রি এই ঘরে তার ফুলশয্যা হয়েছিল, ওই খাটে, ওই বিছানায়। তাদের সামান্য কমাসের দাম্পত্য জীবনের স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের সঙ্গেই। তারপর বেশ কিছুকাল একা বাস করেছে সে এই ঘরেই। ছেলে এসেছে, ছেলের সঙ্গেও থেকেছে এই ঘরে। ছেলে বড় হয়ে সিগারেট খেতে শিখে অন্য ঘরে বিছানা করার জন্য জেদ করেছে, চলে গেছে পাশের ঘরে, আবার একা। কিন্তু সে ঘর ছাড়েনি। 25 বছরের প্রতিটি রাত্রি, বড় কম দিন নয়। একদিনও সে অন্যত্র রাত কাটায়নি, চেঞ্জে পর্যন্ত যায়নি কখনো, যেতে সাহস করেনি। শরীর ভেঙে পড়েছে, ডাক্তার উপদেশ দিয়েছেন বারে বারে, কোথাও একটা যান, এ শহর ছেড়ে যেখানে হোক। ছেলে বলেছে, চলো মা, তোমাকে নিয়ে যাই, কতই বা খরচা। কিন্তু তবু সে যেতে পারেনি। কেন যেতে পারেনি সে কথাটাও ভরসা করে বলতে পারেনি কাউকে। ছেলেকে তো নয়ই। সে বিশ্বাস করত না, ওকেই নীচ ভাবত। অথচ শকুন্তলা জানত, তার দৃঢ় ধারণা ছিল যে 2-10 দিনের জন্য বাইরে গেলে ফিরে এসে আর এ ঘরে দখল পাবে না। তাই বুক দিয়ে আঁকড়ে ধরেছিল সে এ ঘর, এ বাড়ি। কিন্তু কাল, কাল কি হবে তা কে জানে। ছেলেরও লোভ আছে এ ঘরে, তা সে জানে। ছেলে যখন জেদ ধরেছিল তার জন্য পৃথক ঘরের, পৃথক শয্যার, তখন সে আশা করেছিল তাকে এ ঘর ছেড়ে দিয়ে শকুন্তলা চলে যাবে ওপাশের ছোট ঘরখানায়। এ ঘর সে না ছাড়াতে অজয় একটু হতাশই হয়েছে, তা সে জানে। হতাশ হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তবু সাহস করেনি কিছু বলতে। সেদিন সে অধিকার তার ছিল না। কিন্তু কাল, কাল যদি সে বলে, এই ঘরে তোমাকে থাকতে দেওয়া সুবিধা হবে না আমার, তুমি অন্য কোথাও যাও, কিংবা যদি যদি ওদের কাউকে এনে ঢোকায় এখানে, প্রতিবাদ করতে পারবে না শকুন্তলা, সাহস করবে না কিছু বলতে, কারণ আরও অপমান হতে পারে তাহলে। নিঃশব্দে ওই ঘর, ওই শয্যা ছেড়ে চলে যেতে হবে। কিছুই তার নয়, এ ঘর,
এ বাড়ি, এইসব আসবাবপত্র, কোনোটাতে তার কোনো অধিকার নেই। কাল সকাল থেকে ছেলে এসবের মালিক। ছেলে? হায় রে, যদি তার সত্যিকারের ছেলে হতো, তার রক্ত মাংস দিয়ে গড়া, তারই জরায়ুতে ধীরে ধীরে বেড়ে ওঠা, তিলে তিলে গঠিত হওয়া তারই ছেলে, তাহলে এই অধিকার ত্যাগ করাটাই কত আনন্দের হতো। অথবা অধিকার থাকা না থাকার কোনো প্রশ্নই উঠত না। ছেলের সঙ্গে ঝগড়া করতে পারত, রাগারাগি করতে পারত, ছেলের কাছে হেরে গিয়ে অথবা হার মেনে এ ঘর ছেড়ে চলে যাওয়াও অত দুঃখের হতো না। অপমান তো নয়ই। আরে হ্যাঁ, আইনত তার ছেলে ঠিকই। দীর্ঘ 20 বছর ধরে বুকে করে তাকে মানুষ করেছে, তিলে তিলে, বুকের রক্ত দিয়ে, দেহের সমস্ত শক্তি দিয়ে। এটাও ঠিক। তবু তার ছেলে কি? সম্পূর্ণ অধিকার, সম্পূর্ণ জোর আছে কি তার ওই ছেলের ওপর? তাহলে নিচে এত উল্লাস, এত আয়োজন কিসের? কেন ওরা আজ জোড়া পাঠা দিয়ে কালীঘাটে পুজো দিয়ে এলো? কেন? কেন? কি ভরসায়? ঘরে এসে একটা জানলার সামনে দাঁড়ালো শকুন্তলা। এই জানলাটা দিয়ে দূরে বড় রাস্তাটা অনেকখানি দেখা যায়। ট্রাম, বাস, পথচারী যাত্রীর দল, বিপুল জীবন্ত জনতার প্রাণ সম্পদ অনুভব করা যায় এখান থেকে। এই বাতায়ন তার জীবনেরও বাতায়ন বটে। জীবন যখন অসহ্য হয়ে ওঠে, যখন কোথাও এতটুকু আলোকি, আশ্বাস, আনন্দ থাকে না, তখনই ছুটে এসে দাঁড়ায় সে এখানে। অবশ্য আনন্দ যে কি বস্তু সে তো জানলই না কখনো। সুমহৎ ও সুবৃহৎ জীবন প্রবাহ প্রত্যক্ষ করে কেমন একরকমের সান্ত্বনা পায়। সব জ্বালা, সব দুশ্চিন্তা যেন আশ্চর্য প্রলেপে জড়িয়ে যায়, শান্ত হয়। এই জানলা এই ঘরেরই অঙ্গ। এভাবে আর কোনো জানলা দিয়ে বড় রাস্তা দেখা যায় না। হয়তো কাল থেকে এই সান্ত্বনাটুকুও থাকবে না। তাহলে সে বাঁচবে কি করে? কি নিয়ে? কথাটা ভাবতে গিয়েও প্রশ্নটা মনে জাগবার প্রায় সঙ্গে সঙ্গেই হাসি পেয়ে যায় তার। এখনো বাঁচবে সে? এখনো তার বাঁচার স্বাদ আছে? আছে জীবনের উপর মমতা? আশ্চর্য! কি দিয়েছে তাকে জীবন? কতটুকু পেয়েছে সে জীবন থেকে? 17 বছর বয়সে বিয়ে হয়েছিল তার 45 বছরের এক প্রৌঢ়ের সঙ্গে। এর বেশি তার গরিব কাকা কিছু করে উঠতে পারেননি। তাও তো খুব বৃদ্ধ ধরে দেননি। তা দিলেও শকুন্তলার কিছু বলার থাকতো না। কারণ কাকার কি করে দিন চলে তা তো দেখাই ছিল তার নিজের চোখে। তাছাড়া যথেষ্ট পয়সা আছে দেখেই তিনি এ বিয়ে দিয়েছিলেন। চোখের জল মুছতে মুছতে বলেছিলেন, তোকে তো একদিনও ভালো খাওয়াতে কি একখানা ভালো কাপড় পরাতে পারলুম না মা। তবে যেখানে যাচ্ছিস অন্তত খাওয়া পড়ার কোনো কষ্ট পাবি না। লোকে হয়তো অনেক কথা বলবে, তোর মতো মেয়েকে দোজবরের হাতে দিতে হলো। তবে তুই বিশ্বাস করিস, অপাত্রে আমি দেইনি। তুই সুখী হবি এই জেনে আমি দিচ্ছি। কাকাকে সে বিশ্বাস করত, আজও করে। তার কাকা গরিব কিন্তু স্নেহময়। কখনো নিজের ছেলে মেয়েদের থেকে পৃথক করে দেখেননি। আর সত্যি তিনি অপাত্রে দেন উনি। এতটা বয়সের ব্যবধান, কিন্তু সেটা এমন কিছু শোচনীয় ঘটনা বলে মনে হয়নি তখন। ভালোবাসার পথে কোনো বাধা বলেও মনে হয়নি। স্বামীকে সে একদিনের জন্য অশ্রদ্ধা করেনি। শ্রদ্ধা তো বটেই, তার সঙ্গে স্নেহ উৎকণ্ঠারও অভাব ছিল না। আর কিছুদিন সময় পেলে হয়তো ভালোবাসতেও পারত। সেই কিছুদিনটাই পায়নি শকুন্তলা। কাকা সব দিক হিসেব করেছিলেন, কেবল যমরাজের দিকটাই ভাবেননি। তার খেয়াল খুশির কথাটা চিন্তা করেননি।
বিবাহের ঠিক 7টি মাস পরেই ডবল নিউমোনিয়া হয়ে মারা গেলেন শ্রীপতিবাবু। বহু চিকিৎসা, বহু সেবা, বহু অর্থ ব্যয় করেও বাঁচানো গেল না তাকে। সেদিনও এ বাড়ি, এ ঘর ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। আশ্রয় আর কোথাও ছিল না বলে নয়, শকুন্তলা যেতে পারেনি। ওদের শ্বশুরবাড়ি সম্পর্কে কেউই নেই। শাশুড়িকে কে দেখবে? যারা আছে দুঃসম্পর্কের, তাদের লোলুপ ব্যগ্রতাকে সেই শোকাহত অর্ধমৃত বৃদ্ধা কেমন করে ঠেকাবেন? এসব বিবেচনাতেই সে যেতে পারেনি। নইলে ওরও তেমন কোনো আত্মীয় নেই, সত্য কথা। তবু কাকা তো ছিলেন, তিনি নিয়ে যেতে চেয়েও ছিলেন। বলেছিলেন, অন্তত 2-4 দিনের জন্য চল মা, এখানে একা এই শোক, এই সর্বনাশ মুখ বুজে সহ্য করছিস, এ ভাবতে আমার বুক ফেটে যাচ্ছে। কি করতে চেয়েছিলুম, ভগবান এ কি করলেন? হাহাকার করে কেঁদে উঠেছিলেন কাকা। ললাটে করাঘাত করেছিলেন বারবার। সে শোক, সে দুঃখ আন্তরিক, তাতে কোনো ভেজাল ছিল না। সেদিন কাকার কাছে গিয়ে পড়তে পারলে অনেকখানি সান্ত্বনা লাভ করত সে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সেখানে সুখ না হোক, স্বাচ্ছন্দ্য না থাক, সত্যকারের বুক ভরা স্নেহ ছিল। আর দুঃখের দিনে সেটাই তো পরম সান্ত্বনা, অমেয় বিশ্বাস। যেতে পারেনি শকুন্তলা শাশুড়ির জন্যই, যদিও সে জানত শাশুড়ি তাকে দু চক্ষে দেখতে পারেন না। শ্রীপতিবাবুর অসুখের শুরু থেকেই তিনি রাক্ষসী, ডাইনি, সর্পিনী মেয়ে মানুষ ইত্যাদি বলে ওকে সেজন্য দায়ী করেছিলেন। এখন যা করবেন তা তো জানা কথাই। তবু তার জন্য সে যেতে পারেননি কোথাও। দাঁতে দাঁত দিয়ে পড়েছিল এখানে। কারণ ওর কদর্য মুখ সহ্য করেও কেউ ওকে জোর করে স্নান করাবে, পুজোয় বসাবে, খাওয়াবে। তাকে করতেই হবে, কারণ কর্তব্য না তার চেয়েও বেশি। স্বামীর ইহজীবনের শেষ কথা তার হাত ধরে অশ্রুসজল চোখে বলে গিয়েছিলেন, মাকে দেখো, তুমি ছাড়া আর কেউ এত সহ্য করতে পারবে না। তারপরেই কথা বন্ধ হয়ে গিয়েছিল তার, অজ্ঞান হয়ে পড়েছিলেন। স্বামীর সঙ্গে পরিচয় তার স্বল্প, হয়তো ঠিক যাকে প্রেম বলে তা মনের মধ্যে দানা বাঁধবার অবসরই পায়নি তাদের। তবু তার সম্বন্ধে দুর্বলতার একটু কারণ ছিল বৈকি। বড় ভদ্র, শান্ত, বড় বিবেচক ছিলেন তিনি। যে কটি মাস তারা পেয়েছিল, সে কটি মাসে কোনো তিক্ততাকেই তিনি কাছে ঘেঁষতে দেননি। সে কটি মাস সুধা না হোক, মানুষটি শান্তি দিয়ে ভরে দিয়েছিলেন তার জীবন। তিনি বেঁচে থাকলে সে সুখী হতো, তা জানে শকুন্তলা। সুতরাং তার প্রতি কিছুটা কৃতজ্ঞতা আছে বৈকি। শ্রীপতিবাবু এই অসুখে পড়ে মৃত্যুর মাত্র কদিন আগে একটা কথা বলেছিলেন, সাংঘাতিক কথা। সেটা কেউই জানত না, শকুন্তলার কাকাও না, জানা সম্ভবও না, অনুমান করার পর্যন্ত কথা নয়। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর দীর্ঘকাল তিনি বিবাহ করেননি, আর করবেন না বলে স্থির করেছিলেন। শুধু মার অত্যাচারেই, বংশরক্ষার জন্য তার ব্যাকুলতাতেই অতিষ্ঠ হয়ে বিবাহে মত দিতে হয়েছে। দীর্ঘ 9 বছর পরে বিয়ে করেছেন তিনি। কিন্তু ইতিমধ্যে পাছে তার অকাল মৃত্যু হলে তার দুঃসম্পর্কের জ্ঞাতিরা এসে সব দখল করে এবং মাকে পথে বসায়, সেই ভয়ে তিনি এক উইল করে মাকেই সব বিষয়ের উত্তরাধিকারী করে গেছেন। 3খানা বাড়ি, কোম্পানির কাগজ, সব। শ্রীপতি বাবু সে নির্বুদ্ধিতার কাহিনী শুনিয়েছিলেন ওকে। একটু অপ্রতিভভাবে হেসে বলেছিলেন, এবার একটু ভালো হয়ে উঠে আগেই উইলটা বদলাতে হবে, তোমার নামে লিখে দিয়ে যেতে হবে সব।
তুমি আমার বুড়ো মাকে ফেলবে না তা জানি, আর যদি আমাদের ছেলে হয় তো সে ছেলে কেমন হবে তারও তো ঠিক নেই। তার হাতে পড়াও ভালো নয়, বরং তোমার হাতে সে থাকে সেই ভালো। ওসব কি হচ্ছে? আর কি কোনো কথা নেই তোমার? ধমক দিয়ে বলেছিল শকুন্তলা। না না, তুমি বুঝছো না, ছেলে মানুষের বোঝার কথাও নয়। মানুষের জীবন পদ্মপত্রে জল, কখন আছে কখন নেই, ওর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়। বরং আরও কি বলতে চাচ্ছিলেন, শকুন্তলায় হাত দিয়ে তার মুখ চেপে ধরেছিল। থাক থাক, হয়েছে, আরও তো আদিক খেতে কাজ নেই, কথার সব ছিঁড়ি দেখো না। হেসেছিলেন শ্রীপতিবাবু, তৃপ্তির হাসি। আশ্বস্তও হয়েছিলেন তার প্রতি শকুন্তলার স্নেহের পরিচয় পেয়ে। হয়তো মনে মনে স্থির করেছিলেন যে ভালো হয়ে উঠেই এর একটা ব্যবস্থা করে ফেলবেন। কিন্তু যতই তিনি মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা মুখে বলুন, এত শিগগির এবারের অসুখেই তিনি যাবেন সেজন্য প্রস্তুত ছিলেন না। তাহলে হয়তো উকিলকে খবর দিতেন, কিংবা একটা চেক লিখে দিয়ে যেতেন শকুন্তলার নামে, অন্তত কিছু নগদ টাকাও তার হাতে থাকত। সেসব কিছুই করে যেতে পারেননি শ্রীপতিবাবু, উল্টে বরং বুড়িমাকে তার হাতে গুছিয়ে দিয়ে গেছেন। ইহকালে শেষ অনুরোধ স্বামীর, শকুন্তলা সে অনুরোধ ঠেলতে পারবে না। ফলে ওর শাশুড়িই এই বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন। মামলা মোকদ্দমা করা চলত হয়তো, ওর জ্ঞাতি ভাসুর পোড়া সেই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সাহস হয়নি শকুন্তলার, ইচ্ছেও হয়নি। এদের মনের চেহারাটা দেখতে পেয়েছিল সে। এদের উপর ভরসা করে মোকদ্দমার অন্ধ গহ্বরে পা বাড়ানো আরও বেশি মূর্খতা হবে তা সে বুঝেছিল। তাছাড়া ভরসার মধ্যে তো ছিল ওর গায়ের কখানা গহনা, সেও খুব বেশি নয়। ওর সতীনের সব গহনা তার বাপের বাড়ির লোকেদের ডেকে দিয়ে দিয়েছিলেন শ্রীপতিবাবু। আর ছিল একটি 2000 টাকার পলিসি। এর আগেকার সব পলিসির টাকাই তিনি পেয়ে গিয়েছিলেন, এটা শুধু বাকি ছিল। এই সম্বল করে এত বড় সম্পত্তির দিকে হাত বাড়ানো উচিত হতো না কিছুতেই। তাছাড়া ওর কাকাও বারণ করেছিলেন, বলেছিলেন, তোমার খরপোশ এবং একটু আশ্রয় এ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কিন্তু তার চেয়ে বেশি মোকদ্দমা করলেই কি পাবে? তোমার ছেলে মেয়ে হলে আলাদা কথা ছিল। যদি নিতান্ত তোমায় তাড়িয়ে দেন কি অসহ্য হয়ে ওঠে এখানে থাকা, তখনই বরং নালিশ করো। এখন মামলা করবে বা কি দিয়ে? তাছাড়া এসব মামলা 2-1 দিনে মেটে না, অনেক দিন লাগবে। এত ছুটোছুটি করবে কে? অবশ্য শাশুড়ি খোরপোশে বঞ্চিত করতে চাননি কোনো দিনই, এমনকি সেদিক দিয়ে কোনো কর্তৃত্বও চালাতে চাননি। টাকা কড়ি সব তার হাতেই থাকত। ভাড়ার রসিদ সই করলেও কোনোদিন হাতে করে টাকা নেননি। শুধু দিনরাত বাক্যবান সহ্য করা ছাড়া, ভাতার খাকি, সর্বনাশী, রাক্ষসী, অবিরত এই অভিধা শোনা ছাড়া আর কোনো কষ্টই সহ্য করতে হয়নি। বছর 4 চলেছিল এমনি। দীর্ঘ 4 বছর। দুজনের কারোরই অপরের সম্বন্ধে বিন্দুমাত্র প্রীতি ছিল না, তবু পরস্পরকে অবলম্বন করে দিন কাটাচ্ছিল তারা। পোষ্যপুত্র নেবার কথা উঠেছিল বই কি, কয়েকবারই বলেছিলেন শাশুড়ি। শকুন্তলা কান দেয়নি তাতে। এ জিনিসটায় অদ্ভুত একটা বিতৃষ্ণা ছিল তার। এ যেন খোদার উপর খোদকারি করা, বিধাতার উপর কলম চালানো। সে শাশুড়িকে বোঝাবার চেষ্টা করত যে এ সম্ভব নয়, পরগাছা কখনো জোড়া লাগে না, পরই থেকে যায় চিরদিন। প্রথম প্রথম শাশুড়ি বুঝতেন সে কথা, চুপ করে থাকতেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন শুধু। কিন্তু একসময় যখন বুঝতে পারলেন যে মৃত্যু তার শিয়রে এসে দাঁড়িয়েছে, গ্রহণী রোগে শয্যাগত হয়ে থাকার পর
হাত পা ফুলে গেল, তখন যেন একেবারে পাগল হয়ে উঠলেন। পরলোকে কি এক গণ্ডূষ জল পাবেন না তিনি? তার স্বামী পুত্র উপবাসী থাকবে, তৃষ্ণার্ত থাকবে তার শ্বশুরের বংশ। যুক্তি তর্ক সব ভেসে গেল সে উন্মত্ত ব্যাকুলতায়। ঢিপ ঢিপ করে বউয়ের পায়ের কাছে মাথা খুঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। অগত্যা শকুন্তলাকে রাজি হতে হলো। ছেলে যেন জোগানোই ছিল। ওদেরই নিচের তলার ভাড়াটে বিজয়বাবুরা ব্রাহ্মণ, পূর্ববঙ্গে বাড়ি, কিন্তু বহুদিন এদেশে আছেন। ওদের বংশ পরিচয়, কুটুম্ব ইতিবৃত্ত সব সংগ্রহ করেছিলেন শকুন্তলা শাশুড়ি। ওরই তৃতীয় পুত্র অজয় তখন সবে 1 বছরের, দত্তক নেবার উপযুক্ত। বিজয়বাবু এমনকি তার বড় ছেলে সঞ্জয়কে দিতে চেয়েছিলেন, কিন্তু 8 বছরের ছেলে নিয়ে সুবিধা হবে না, শ্রীপতির মা তা বুঝেছিলেন। না বাপু, ওতে আমার চলবে না। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আমি চাইছি একবারে দুধের বালক, যার এখনো জ্ঞান হয়নি, যে জ্ঞান হয়ে বৌমাকেই মা বলে জানবে, আর বৌমারও গুমুদ খেটে মানুষ করার দরুন মায়া পড়বে। কেন বড় ছেলেকে দিতে চেয়েছিলেন বিজয়বাবু, শকুন্তলা তা বোঝে। সেই দিনে ওদের মনের ভাবটা বুঝতে পেরেছিল শকুন্তলা। 8 বছরের ছেলে, তার মায়া পড়েছে নিজের বাপ মায়ের উপর। সে মায়া সহজে যাবার নয়, আর টপ করে সাবালকও হবে সে। বিষয়টা তাড়াতাড়ি ওদের হাতে গিয়ে পড়বে। বুড়িকে বিস্তর জপিয়েছিলেন বিজয়বাবু। আপনাদের তো দেখাশোনার লোকই দরকার একটা, বড়সড় দেখে নিলে তাড়াতাড়ি মাথা ধরা হয়ে উঠত, কাজ পেতেন। না না, বুড়ি ধমক দিয়ে উঠেছিলেন। আমি বলছি ওতে আমার চলবে না। কেন মিছে বকাচ্ছ বাছে শুধু শুধু? ওই ধেড়ে ছেলে আমাদের পোষ মানবে কি না? আর তুমিই বা কিরকম নির্মায়িক বাপু? জ্যেষ্ঠ পুত্রকে কেউ বেচতে চায়? বেচতে চায় কথাটায় যেন আঘাত লেগে চমকে উঠেছিলেন বিজয়বাবু। অথচ কথাটা তো তাই। 1001 টাকা নগদ এবং গত কয়েক মাসের বাড়ি ভাড়া যা বাকি পড়েছে তার রসিদ, এই নিয়ে তো ছেলেকে দত্তক দিতে রাজি হয়েছিলেন তিনি। অগত্যা অজয়কে নেওয়াই স্থির হলো। মানুষগুলো ভালো নয় তাই এই 2-3 বছরে টের পেয়েছিল শকুন্তলা। অথচ উপায়ই বা কি? শাশুড়ির এখন তখন অবস্থা, সময় হাতে নেই একটুও। ভালো সুশ্রী স্বাস্থ্যবান ছেলে, ব্রাহ্মণের ঘরের, অথচ দত্তক দিতে রাজি থাকবে বাপ মা, খুঁজে পাওয়া অত সহজ নয়, তা শকুন্তলা জানত। তাছাড়া শাশুড়ি যে অমন কাণ্ড করে যাবেন তা সে স্বপ্নেও ভাবেননি। যথারীতি যজ্ঞ এবং লেখাপড়া করে দত্তক পুত্র গৃহীত হবার পরই উকিল ডাকালেন শাশুড়ি। বিজয়বাবুরই বন্ধু উকিল, তিনি গিয়ে ডেকে আনলেন। আর কে বা আছে, কারোর কথা মনেও পড়েনি তখন। উকিলের দ্বারা পাকা উইল করালেন অজয় ঠাকুমা। 21 বছর বয়স হলে এই সমস্ত সম্পত্তি পাবে অজয়। শকুন্তলা শুধু খোরপোশের অধিকার মাত্র থাকবে। যতদিন না তার বয়স পুরো হয় ততদিন এই সম্পত্তির আয় থেকেই ওর আর শকুন্তলার খরচ চলবে। অবশ্য ন্যায্য খরচ যা তাই। অজয় বয়প্রাপ্ত হলে সে হিসেব ওকে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন ওর অভিভাবক। এবার প্রশ্ন উঠল, অভিভাবক হবেন কে? কেন, বৌমা? বললেন শকুন্তলা শাশুড়ি। উকিল বললেন, অবশ্য ওর ছেলে, উনিই যোগ্যতম অভিভাবক। তবে কি জানেন মা, মেয়ে ছেলে তো দেখাশুনো কিছু করতে পারবেন না তেমন। তার চেয়ে বিজয়কে অভিভাবক করে যান। হাজার হোক ওর আত্মজ, ও যেমন ছেলের দিকটা দেখবে তেমন কি আর কেউ দেখবে? তাছাড়া পুরুষ মানুষ তো। তখন বুড়ির প্রায় শেষ অবস্থা, হাঁপাচ্ছেন রীতিমতো। তবু কটরগত চক্ষুতেই তীক্ষ্ণ দৃষ্টি হেনে বললেন, কেন বলো তো বাপু, বিজয়ের হয়ে অত সুপারিশ?
কিছু বলেছে বুঝি? তারপর আবার একটা দম নিয়ে বললেন, একমাত্র পোকে ডাইনের হাতে সমর্পণ, তার চেয়ে বিষয়টা সোজাসুজি ওর হাতে তুলে দিলেই হয়। না, সে হবে না। তবে একটা কথা তুমি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছ, মন্দ নয়। ওরা দুজনেই থাক অভিভাবক, দুজনে দুজনের উপর নজর রাখবে। খোকার বিষয়টা কেউ নষ্ট করতে পারবে না। তবু উকিল বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু বুড়িকে নরম করতে পারেননি। সেই মর্মেই উইল লিখিত ও স্বাক্ষরিত হয়ে গেল। শকুন্তলা ও বিজয়বাবু দুজনেই রইলেন অভিভাবক। সর্বনাশের চেয়ে অর্ধেক নাশ ভালো। উকিলও এই বুঝে আর কিছু বলেননি শেষ পর্যন্ত। শাশুড়ির মৃত্যুর আগেই বেশ কয়েক মাসের বাড়ি ভাড়া পড়েছিল, সেটা শোধ হলো ছেলের নামে। কিন্তু এখন আর বাকি পড়া বা শোধ দেওয়ার কোনো কথাই রইল না। বিজয়বাবু সোজাসুজি ভাড়া দেওয়া বন্ধ করলেন। বললেন, ছেলের আমি অভিভাবক, প্রধান অভিভাবক বলতে গেলে। সে যখন বড় হয়ে উঠে কৈফিয়ত কি হিসেব চাইবে, সে হিসেব আমিই দেব, ওকে অত ভাবতে হবে না। যাও বলার উপায় নেই। বলতেন, হ্যাঁ, তা নইলে বুঝি আর ছেলেটাকে গলা টিপে শেষ করা সুবিধা হচ্ছে না? বলি, তিনি তো জানতেন সবই, তার বয়স হয়েছিল, ওই মেয়ে মানুষের সঙ্গে ঘরও করলেন বহুকাল, সেই জন্য তো আমাকে এর মধ্যে জুড়ে দিয়ে গেলেন। জানতেন যে তা নইলে ওর আর কিছু থাকবে না, প্রাণেই বাঁচবে কিনা সন্দেহ। না, উনি যাই বলুন, এবারই তো আমাকে থাকতেই হবে, অজয়ের জন্য, ওর স্বার্থেই আমার থাকা দরকার। আসলে উনি তখন ক্ষেপেই গিয়েছিলেন কতকটা। যে জন্য এত কাণ্ড করলেন, সেটার কিছুই হলো না। টাকা কিছুই পেলেন না হাতে। বুড়ি জোড়া অভিভাবক করে দিয়ে গেলেও সুদের টাকা, শেয়ারের ডিভিডেন্ড এবং বাড়ি ভাড়ার টাকা শকুন্তলায় আদায় করত শেষের দিকে। তেমনিই করবে, এই ব্যবস্থায় অব্যাহত রেখেছিলেন। সে অবশ্য খুব বেশি নয়। পুরনো ভাড়াটে, ভাড়া খুব বেশি কেউই দিত না। সুদ ও ডিভিডেন্ড দুই মিলিয়েও এমন একটা মোটা টাকা নয়, কোনো মতে এদের সংসার চালানোর মতোই। তবু সেটা হাতে পেলে বিজয়বাবুদের সংসারটাও সচ্ছলে চলত। শকুন্তলাকে জব্দ করতে পারতেন অনেকটা। সেই সম্ভাবনা থেকেই বঞ্চিত হয়ে তার ক্ষোভ ও বিদ্বেষের অবধি রইল না। সে বিদ্বেষ নানা রূপে, নানা সুযোগে প্রকাশ পেতে লাগল। ভাতে মারতে না পারলেও অন্য উপায়ে শকুন্তলাকে জব্দ করার চেষ্টা করতে লাগলেন তিনি। তাদের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে উঠল শকুন্তলার। ভাড়া দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এমন আচরণ করতে লাগলেন তারা যে বাড়িটা তাদেরই। অনুগ্রহ করে একাংশে শকুন্তলাকে থাকতে দিয়েছেন মাত্র। তারা নিচের তলার ভাড়াটে, কিন্তু ছাদের দরজায় তালা লাগিয়ে দিলেন তারা একদিন। সে তালা আর খোলানো গেল না। দোতলার এই আড়াইখানি ঘরে সীমাবদ্ধ হয়ে থাকা, কিন্তু ওদের দাপটে সেটুকুতেও বাস করাও দুরূহ হয়ে উঠতে লাগলো ক্রমশ। অত্যাচার এবং তার সঙ্গে অপমান। আর অপমানের যে এত রকম রীতি পদ্ধতি ও কৌশল আছে, তা শকুন্তলা কখনো ভাবতেও পারেনি। মানুষ যে এত পাজি হয়, এত বদমাশ হওয়া সম্ভব কারো পক্ষে, এ ছিল ওর কল্পনারও অতীত। মানুষকে এত খারাপ দেখতে অভ্যস্ত নয় সে। তার কাকা দরিদ্র হলেও অভিজাত বংশের সন্তান তিনি। তার আচার আচরণও সেই রকমই ছিল। কাকি তো মাটির মানুষ। এখানে সে শ্রীপতি বাবুকে দেখেছিল, তিনিও অত্যন্ত ভদ্র। ওর তাই ধারণা হয়ে গিয়েছিল যে মানুষগুলো মোটামুটি এই রকমই। টিকা নেওয়া থাকলে মানুষ রোগের সঙ্গে যুঝতে পারে, তেমনি বদমানুষ দেখা থাকলে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকা যায়। এক্ষেত্রে শকুন্তলা আরও অসহায়, আরও দুর্বল বোধ করেছিল নিজেকে। এক এক সময় সবটাই অর্থহীন মনে হতো ওর। মনে হতো, কি দরকার এত হাঙ্গামা করবার, এত টানাটানিরই বা প্রয়োজন কি? যাদের প্রয়োজন বরং তারাই নিক, সুখী হোক।
জীবনের অবশিষ্ট কালটুকু কোনো মতে জীবন ধারণ করে মৃত্যুর প্রতীক্ষা করা। তার ভবিষ্যৎ বলতে তো এই সেই কোনো মতে বেঁচে থাকার মতো দুটি ভাত ও লজ্জা নিবারণের জন্য দুখানা থান কাপড়, এই তো মাত্র দরকার তার। সেটুকু লোকের বাড়ি রাঁধুনিগিরি এমনকি দাসীবৃত্তি করলেও পাওয়া যাবে, বরং তার চেয়ে বেশি, নগদ কিছু টাকাও। কিন্তু এই যে ছেড়ে যেতে পারেনি, প্রতিদিনের জীবনের জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয়েছে তাকে, করতে হয়েছে প্রাণপণ টানাটানি, তার কারণ শুনলে হয়তো আজ আর কেউ বিশ্বাস করবে না। অবশ্য ছেলেকে সে বলতেও যাবে না। পারেনি ওই ছেলের জন্যই। অজয় যেন দুপায়ে বেড়ি হয়ে আটকে রেখেছিল তাকে। পরের ছেলে, শত্রুর ছেলের জন্যই যেতে পারেনি কোথাও। কেউ নয় ও, ওর সঙ্গে সত্যকার কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধন, বড় হয়ে কোনো কাজেই আসবে না। পরই থেকে যাবে, তা সে সবই জানত। মনকে বোঝাবার চেষ্টা করত বারবার, তবু পারেনি ওকে ত্যাগ করে চলে যেতে। ওর জন্যও নয়, বিষয়ের জন্যও নয়, ওর কল্যাণের জন্যই সমস্ত সহ্য করেছে শকুন্তলা, মুখ বুজে। তাও যদি ছেলেটাকেও সে পেত। সেইখানে ওর সবচেয়ে বড় শত্রুতা করেছে ওরা শত্রুরা। ছেলেটাকে ওর কাছে থাকতেই দিত না বেশিরভাগ। নানা ওছিলায় ওর ভাই বোন এসে, ওর নিজের মা এসে নিয়ে যেত। প্রথম নিয়ে যেত এখনো দুগ্ধপোষ্য এই অজুহাতে, তারপর আর অজুহাতও দিত না। ছেলে যখন 4 বছরের হলো, শকুন্তলা ওকে এক ভালো নার্সারি স্কুলে দিল। তাতে অবশ্য বিজয়বাবু আর স্ত্রীর ঘোরতর আপত্তি ছিল। এই কি বয়স নাকি স্কুলে যাবার? হেসে খেলে বেড়াবে এখন, তা নয়, স্কুল। এ শুধু ওকে পীড়ন করার ফোন দি। এই কথা শোনাতে লাগলেন অহরহ ওরা। তারপর ওর লেখাপড়া শেখানোটাতে বারে বারে বাধা দিয়েছেন ওরা। প্রবল ও সরব আপত্তি জানিয়েছেন ওদিক দিয়ে, যত রকমে পেরেছেন অনিষ্ট করেছেন। কিন্তু শকুন্তলাও এই একটি দিকে কঠিন হয়ে থেকেছে বরাবর, কিছুতে হার মানেনি। ওখানে কোনো রকম আপোষ করেনি ও। একই বাড়িতে বাস, উপরে আর নিচে, এক প্রস্থ সিঁড়ির মাত্র ব্যবধান। কাজে অকাজে, কারণে অকারণে ডেকে নিয়ে যায় ওরা। কিছু ভালো খাবার পিঠেপুলি হলে তো কথাই নেই, উত্তম ওছিলা। অজয়কে জানিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো করে যে সে ওদেরই ছেলে, ওই ছেলে মেয়েগুলি তার আপন ভাই বোন। আর শকুন্তলা কেউ নয়, পোষ্য নেওয়া মা। অজয় এত টাকা পাবে, সুখী হবে, এই জন্য অজয়ের মুখ চেয়েই ওরা এত স্বার্থত্যাগ করেছেন, একথা যেন সে না ভোলে। এইভাবে প্রবল দোটানার মধ্যে মানুষ হয়েছে অজয়। আয় পাশ করে বিয়ে পড়ছে, চাকরিরও চেষ্টা দেখছে। বিজয়বাবু অহরহ উপদেশ দিচ্ছেন ব্যবসা করবার। টাকা তো আছেই, মিছিমিছি চাকরি কেন করবে? উনি যতদিন বেঁচে আছেন, অজয়কে মাথাও ঘামাতে হবে না, উনিই সব দেখাশোনা করতে পারবেন। অজয় চুপ করে থাকে। সে এটা সমর্থন করেনি, আপত্তিও জানায়নি। চুপ করে থাকে সে। সেই জন্যই ছেলেটাকে চিনতে পারে না শকুন্তলা। বড্ড চাপা। ওদের কাছে যায়, দিনে রাতে 2-3 ঘন্টা তো কাটাই। তবু ওদের কাছেও যে মনের কথা খুলে বলে তা নয়, কিন্তু তবু কথা বলে। শকুন্তলার সঙ্গে কথাও বলে কম, প্রয়োজনীয় কথা ছাড়া বলে না। ইতিমধ্যে সিগারেট খেতে শিখেছে সে, আর সেটা গোপন করারও চেষ্টা করে না। ঠিক সামনে এখনো খায় না এই মাত্র, কিন্তু ঘরের মেঝেতে পোড়া টুকরো অথবা বিছানার উপর প্যাকেট পড়ে থাকে, সেজন্য কুণ্ঠিত হয় না। আরও একটি নেশা ধরেছে তাকে। একটি মেয়ে এসেছে ওর জীবনে, এই বয়সেই। 2 বার শুনতে পেয়েছিল শকুন্তলা, পরে একটি চিঠিও দেখতে পায় মেয়েটির। একটু চার করে সব ইতিহাসই সংগ্রহ করেছে। তারপর বৈদ্যের মেয়ে, ওর সহপাঠী। মেয়েটি সুন্দরী নয়,
অসামান্য তো নয়ই, তবে উকিলের মেয়ে, লেখাপড়াতে ভালো, হয়তো বুদ্ধিমতীও। বাড়িতে আনেনি কখনো, কিন্তু দু একদিন অজয়কে সে ডাকতে এসেছে। জানলা দিয়ে দেখেছে শকুন্তলা। একদিন এইভাবেই ডাকতে এসেছে। অজয় তখন বাথরুমে। ঝিকে দিয়ে ডেকে পাঠালো শকুন্তলা। মেয়েটি চমকে উঠল, লাল হয়ে উঠল নিমেষে, হয়তো ভয়ও পেল। কিন্তু পরক্ষণেই কেমন একটা উদ্ধত বেপরোয়া ভাব মুখে এনে উপরে উঠে এলো সে ঝিয়ের সঙ্গে। এসে নমস্কারও করল না, ভ্রুকুটি করে প্রশ্ন করল, আমায় ডেকেছেন? হ্যাঁ মা, খোকা মানে অজয় স্নান করছে। তুমি বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মা? একটু বসো না। তুমি আমার খোকার বন্ধু, আমারও মেয়ের মতো। তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাও, এ বড় খারাপ লাগে আমার। চমকে উঠল মেয়েটা। নিজের উদ্ধত প্রশ্নের জন্য বোধহয় অপ্রতিভ হয়ে উঠল মনে মনে। এতক্ষণ এগিয়ে এসে একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ততক্ষণে অজয় এসে পড়েছে। তারও ললাটে ভ্রুকুটি, সেই সঙ্গে একটা আশঙ্কারও ছায়া মুখে। এ কি তুমি? কোনো মতে শুধু প্রশ্ন করতে পারে অজয়। তুই তো বেশ খোকা, তোর বন্ধু নিচে থেকে ডেকে ফিরে যায়, উপরে আনিস না একবারও? কেন রে, আমি কি এমন জন্তু যে বন্ধুদের সঙ্গে পরিচয় করানো যায় না? না না, তা কেন বারে? লজ্জিত হয়ে পড়ে অজয়। এমনি, তুমি হয়তো ব্যস্ত থাকো, বাইরের ঘর নেই একটাও, একেবারে শোবার ঘরে এনে তোলা, তাই। তা হোক না, এ তো আর পুরুষ মানুষ নয়, এ তো আমার মা লক্ষ্মী, অন্তপুরে তো আসবে ও। আর একবার চমকে উঠে অজয়। কথাগুলোর মধ্যে কোনো অন্তর্নিহিত অর্থ আছে কি না তীক্ষ্ণ দৃষ্টিতে মার মুখের দিকে তাকিয়ে তাই বুঝবার চেষ্টা করে যেন, কিন্তু কিছুই ঠিক বুঝতে পারে না শেষ পর্যন্ত। এরপর মেয়েটি আরও দু একদিন এসেছে, তার বেশি নয়। ভালোই লেগেছে মেয়েটিকে শকুন্তলার। তবে অজয় খুলে বলেনি কিছু, শুধু ঘুরিয়ে ফিরিয়ে অসবর্ণ বিবাহ সম্বন্ধে মায়ের মতামতটা জানবার চেষ্টা করেছে। শকুন্তলা ছেলের আবির মাখা ললাটের দিকে চেয়ে উত্তর দিয়েছে, বিবাহের মধ্যে সুখী হওয়ার সার্থক হওয়ার প্রশ্নটাই বড় বাবা। অভিভাবকরা চেষ্টা করেন নিজেদের অভিজ্ঞতায় যাচাই করে এমন মেয়ে বেছে দিতে যাতে সন্তানটা সুখী হয়, তাদের সংসার ও জীবন সার্থক হয়। তা নইলে তাদের আর স্বার্থ কী? কোনো ছেলে মেয়ে যদি সে দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতেই চায়, তো তাতে আপত্তির কি থাকতে পারে? আমি যদি তোর বিবাহের কথা কখনো চিন্তা করি, তো তোর সুখের কথাটা, তোর শান্তির কথাটাই আগে চিন্তা করব। এরপর আর কিছু বলেনি অজয়, কিন্তু কথাটা বোধ করি নিচের তলাতেও পৌঁছেছে। বিজয়বাবুর হাঁকডাকের শেষ নেই। ছেলের সর্বনাশ হবে জেনেও ছেলের তোষামত করার জন্য এটাকে প্রশ্রয় দিচ্ছে শকুন্তলা। ওরাও কোথা থেকে একটা দুঃসম্পর্কের আত্মীয় কন্যাকে আনিয়েছেন। মেয়েটি খুবই সুশ্রী, তাকে দিয়ে খাবার পাঠানো হচ্ছে, জল পাঠানো হচ্ছে, তাকে গল্প করার জন্য কাছে বসিয়ে সবাই সরে যাচ্ছে, তাও খবর পেয়েছে শকুন্তলা। সে হেসেছে শুধু। তার কোনো কিছুতেই আর আপত্তি নেই, কিছুতেই তার আর কিছু এসে যায় না, আর কিছু এসে যায় না। আজই 20 বছর পূর্ণ হলো অজয়ের। কাল ওর জন্মদিন, 21 বছরে পড়বে সে। অর্থাৎ কাল থেকে তার নিরঙ্কুশ অধিকার এই সমস্ত বিষয়ের উপর। এই বাড়ি, আরও 2টো ভাড়াটে বাড়ি, তাছাড়া শেয়ার, কোম্পানির কাগজ ও ফিক্সড ডিপোজিটে আরও 74,000 টাকার মতন, সবই অজয়ের। কাল থেকে সেই মালিক, তারই 16 আনা অধিকার। শকুন্তলা পাবে শুধু খোরপোশ আর একটু মাথা গোজার মতো আশ্রয়, আর কিছু না। এই উপলক্ষেই নিচের ওরা, বিজয়বাবুরা আজ কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন।
জোড়া পাঠা নাকি মানত ছিল তাদের। অজয় যদি ভালো ভালো এই রাক্ষসী ডাইনির প্রভাব কাটিয়ে নির্দিষ্ট বয়সে পৌঁছতে পারে, তাহলে এই পুজো দেবেন তারা। কালীঘাটে পুজো দিয়ে আরও কোনো কোনো স্থানে ওরা গিয়েছিলেন পুজো দিতে। রাত্রে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে, এখন সেই আয়োজনই চলছে। মহা উৎসব সমারোহ চলছে নিচে। তার বিপুল উল্লাসধ্বনি সমস্ত রকম সংযমের বাঁধ ভেঙে বেরিয়ে আসছে মধ্যে মধ্যে, পৌঁছেছে এই ওপর পর্যন্ত। অর্থাৎ ওদেরই যে জয়লাভ হলো শেষ পর্যন্ত, এতকাল টানাটানিতে যে ওরাই জিতলেন, হার হলো শকুন্তলারই, সে বিষয়ে ওরা নিশ্চয়ই খুব বেশি নিশ্চিন্ত। নইলে এত আনন্দ কোলাহল কিসের? কিসের এত অধীরতা? রাত্রি প্রভাত হওয়ার জন্য অপেক্ষা করা গেল না কেন? অবশ্য এখনো পর্যন্ত অজয় প্রকাশ্যে উৎসবে যোগ দেয়নি। আজ সকালে ওরা যখন ডাকতে এসেছিলেন কালীঘাটে যাবার সময়, তখনও সে রাজি হয়নি যেতে। এটাও ঠিক। তবু কালীঘাটে যায়নি, কিন্তু সেই মেয়েটির বাড়ি গেছে তা জানে শকুন্তলা। সম্ভবত তার উকিল বাপের কাছেই, সম্ভবত তাকে উচ্ছেদ করারই পরামর্শ নিতে, কে জানে। মা! চমকে ওঠে শকুন্তলা, কেঁপে ওঠে থরথর করে। অজয়ের গলা না? এমন মিষ্টি করে ডাকিনি কতকাল। উত্তর দিতে পারল না শকুন্তলা, এদিকে ফিরতেও পারল না। কেমন যেন হয়ে গিয়েছে সে। মাগো, এমন করে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন মা? হঠাৎ পেছন থেকে দুহাতে ওকে জড়িয়ে ধরে অজয়। বহুদিন আগেকার মতো, ওর ছেলেবেলাকার মতো। হ্যাঁ মা, আমরা পুজো দিতে যাব না কালীঘাটে দক্ষিণেশ্বরে? এতক্ষণে স্বর খুঁজে পায় শকুন্তলা। এতক্ষণে বুঝি ওর প্রায় উদ্গত অকারণ অশ্রুকে শাসন করতে পারে। গাঢ় স্বরে বলে, যাব বই কি বাবা, কাল সকালেই যাব, তুই আর আমি। মোটা খরচ করব কাল। অতসীকে নেবে? হ্যাঁ মা, ওর বড্ড শখ। কেমন যেন আবদারের ভঙ্গিতে বলে অজয়। অতসী সেই বৈদ্যের মেয়েটি, ওর বন্ধু। ও মা, তা নেব না কেন? আমি গিয়ে ওর মাকে বলে হুকুম করিয়ে তুলে নেব গাড়িতে। সে তো যথার্থ হিতাকাঙ্ক্ষী, তার তো যাওয়া দরকারই। তুমি বড্ড ভালো মা, আর বড় ভালো মানুষ। আরও জোরে জড়িয়ে ধরে অজয়। ওর কাঁধে মুখ ঘষে ছেলে মানুষের মতোই। তারপর হঠাৎ বলে ওঠে, আজ ওদের নোটিশ দিয়ে এলুম মা, বলে এলুম, এতদিন যা শয়তানি করেছ, মাকে ভালো মানুষ পেয়ে যা তা করেছ, কিন্তু আর চলবে না। আমি সহ্য করব না একদিনও। কাল থেকে আমি মালিক, সেটা বেশ করে বুঝে নিও। 7 দিনের মধ্যে যদি এ বাড়ি ছেড়ে চলে না যাও, তো ট্রেসপাসার বলে পুলিশ এনে বার করে দেব রাস্তায়। ভাড়া দাওনি, রসিদ দেখাতে পারবে না একটাও যে ভাড়াটে বলে অব্যাহতি পাবে, ভাড়াটে আইনের সুযোগ নেবে। সোজা পথ দেখো, ক্লিয়ার আউট। কিন্তু কাকে এর মধ্যে নোটিশ দিয়ে এলি রে, পাগল ছেলে? শকুন্তলার ঘাড়ের মধ্যে মুখটা নিবিড় করে গুজে অজয় বলে, ওই নিচের তলার ভাড়াটেদের। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, দত্তক। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।